দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। চলতি বন্যায় 7 জেলায় অন্তত 54 জনের মৃত্যু। চট্টগ্রাম ও কক্সবাজারে কমতে শুরু করেছে বন্যার পানি। ঢাকায় জলাবদ্ধতায় লোকসানে দোকানিরা। প্রতিদিন দেখা যাচ্ছে 7 থেকে 8 হাজার টাকা খরচ দোকান খুললে, ঠিক আছে, কিন্তু ওই পরিমাণ তো বেচা কিনা হচ্ছে না। ওই পরিমাণ কোনো কাস্টমারই বের হচ্ছে না এই বৃষ্টির জন্য। আমাদের অবস্থা অনেক শোচনীয়। বরিশালের বাবুগঞ্জে দুর্গম জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী দেখলেন এন্টি ড্রোন ব্যবস্থাপনা। পরিবেশ ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিপুল ঘাটতির বোঝা নিয়ে চলছে চীনের সঙ্গে বাণিজ্য। শুল্কমুক্ত সুবিধা নিয়ে জটিলতার কথা বলছেন ব্যবসায়ীরা। কূটনীতি জোরদারের পরামর্শ। মেডিসিন যদি পাঠাতে চান তাহলে ওদের ঔষধ প্রশাসন অধিদপ্তর, তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। দিনে দুপুরে চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানের সশস্ত্র হামলা। এককালীন 2 কোটি এবং মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি। অফিস ভাঙচুর ও 35 কোটি টাকা লুট। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেখানে অফিস, ডিডিএন অফিস ভাঙচুর হয়েছে। আমরা চেষ্টা করছি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য। যুক্তরাষ্ট্রের হামলার জেরে ফের বন্ধ হরমুজ প্রণালী। তেল পরিবহনে বিকল্প পথ খুঁজছে ট্রাম্প। আলোচনায় 1952 সালে তৈরি একটি পাইপলাইন। হরমুজ দিয়ে দিনে যেখানে ইরাক মাত্র 2 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করতে পারে, সেখানে কিরকুক পাইপলাইন চালু হলে 7 মিলিয়ন ব্যারেলের বেশি তেল বিক্রি সম্ভব। বিশ্বকাপে এবার শেষ 4-এর লড়াই শুরুর অপেক্ষা। 3 ইউরোপীয়র সঙ্গে রয়েছে একলা 3 দেশ। প্রথম সেমিতে আগামীকাল ফ্রান্সের মুখোমুখি স্পেন। দর্শক, সংবাদে এছাড়াও আরও যা দেখবেন। সময়ের পরিবর্তনে পুরনো বই কেনার প্রতি আগ্রহ হারাচ্ছেন তরুণ প্রজন্মের তরুণরা। বছর বছর সিলেবাস পরিবর্তনকে দায়ী করছেন দোকানিরা। দর্শক, এবারে পুরো আয়োজন। চলতি বন্যায় নানা কারণে 7টি জেলায় এখন পর্যন্ত অন্তত 54 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এসব জেলায় কমপক্ষে 1,55,311টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। বৃষ্টি কমায় চট্টগ্রাম, বান্দরবান এবং কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সেই সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। টানা কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। দৃষ্টিসীমা যত দূর যায় শুধু পানি আর পানি নজরে আসে। সরকারি হিসেবে বন্যায় চট্টগ্রামের মৃতের সংখ্যা 13। পানি নামতে শুরু করায় সোমবার আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই নিজ বাড়িতে ফিরতে শুরু করেন। চলতি বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজার জেলায়। সেখানে 31 জন মারা গেছেন। বন্যার পানিতে এখনও তলিয়ে রয়েছে চকরিয়া ও পেকুয়া সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। খাবার ও বিশুদ্ধ পানির সংকটের অভিযোগ করেছেন কেউ কেউ। রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বরকল উপজেলার বহু পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। বাঘাইছড়ির কাচালং নদী ও রায়ংখং নদীর পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। আমার নিজ দেয়া পাকের ঘরের এখান থেকে মাটি সব চলে গেছে। সামনের দিয়ে ভাঙছে, পিছন দিয়ে ভাঙছে, কোনো জায়গায় বাদ নাই, চার জায়গাতে মাটি ভাঙছে। দেখেন আমি ওখানে থাকলাম, যে কোনো নামে আটতে পারিনি। আর ঘরের উঠি পানির টাঙ্গি নিচে দিয়ে মাটি ভাঙি, যার ঘর বাড়ি মাইয়েরা আর আমরা দোকান আছে, দোকানের আবার সাইড দিয়ে লাগছে প্লাস্টিক দিছে দি চেম্বির মুখে দোকান। ওই ঝুঁকিপূর্ণতা আছে। 4 দিন পর বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা সহ সারা দেশের সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুরের দিকে সড়কের উপর থেকে বন্যার পানি নেমে যাওয়ায় বেশ কয়েকটি গণপরিবহন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী 2 দিনে সুরমা, কুশিয়ারার অববাহিকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা খারাপ হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। এদিকে বৃষ্টির তীব্রতা আজ কমে এলেও রাজধানীর নিচু এলাকায় জলাবদ্ধতা এখন পর্যন্ত কাটেনি, ফলে নানা শ্রেণী পেশার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 16 জুলাই থেকে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। 5 জুলাই থেকে ঢাকাসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কখনো ভারী, কখনো অতি ভারী বৃষ্টিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বৃষ্টির কারণে দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে ব্যবসায়ীদের। রাজধানীতে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে এসেছে, তারপরও মিরপুর, আজিমপুর, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড সহ নিচু এলাকায় পানি জমছে। এতে ভোগান্তিতে পড়েন এসব এলাকার বাসিন্দারা। বর্ষাকালে যে ভারী বৃষ্টিপাত হয়, এটার জন্য আমাদের শহরে যে নগর ব্যবস্থা এটা খুবই খারাপ, যার কারণে দেখা যায় যে অল্প বৃষ্টি হলেই আমরা রাস্তাতেই নদীর একটা ফিল পাই। তদারকি করা উচিত, কোথায় আমাদের জলাবদ্ধতা হয় সেগুলো খতিয়ে দেখা উচিত এবং কাদের কোন আন্ডারে কাদের দায়িত্ব এগুলো আছে তাদেরকে এগুলো জবাবদেহি আন্ডারে নিয়ে আসা উচিত। সরকারি কিছু দায়বদ্ধতা আছে, আবার আমাদের জনগণ হিসাবে আমাদের কিছু দায়বদ্ধতা থাকে। জলাবদ্ধতার কারণে অনেককেই ঘরবন্দি থাকতে হয়, জরুরি প্রয়োজনে বের হলে পড়তে হয় বেকায়দায়। হ্যাঁ, ডাক্তার, আমার চোখ অপারেশন হবে, তো অপারেশনের আগে ডাক্তার দেখে, ও সারাদিন ধরে আপনার ট্রিটমেন্টে থাকে একটা। হ্যাঁ, আমি আসলাম তখন তো ভীষণ জোরে বর্ষণ বৃষ্টি, তো রোড ভিজে গেছে। ঢাকা শহরের রোডগুলো নিচু। না না, এই বৃষ্টির লাগি মনে করি দোকানপাট খুলতে পারি না এবং মনে করি কাস্টমার আসে না। তারপরে কীভাবে এমন মতো দোকানে বিসমিলি হয় নাই, কথা বুঝছেন? এই অবস্থা আর পানি জমে থাকে, এই কারণে মনে করেন কাস্টমার আইতে পারতেছে না। চলতি সপ্তাহে আরেক দফা ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে 15 জুলাই পর্যন্ত তীব্রতা কম থাকবে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। নতুন করে বড় ধরনের এই ভূমিধস সংক্রান্ত যে বিষয়গুলো সেইগুলো কিছুটা কমে গেছে, কারণ বৃষ্টিপাতের জোনটা এখন লক্ষ্মীপুর, ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী বরাবর ত্বরান্বিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে ঢাকায় সোমবার সকাল 9টা পর্যন্ত 27 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে বৃষ্টি হলেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এর সরাসরি প্রভাব পড়ছে মানুষের জনজীবনে এবং জীবিকায়। আর বিশেষ করে কিছু এলাকার দোকানপাটে পানি ঢুকে নষ্ট হচ্ছে জিনিসপত্র। দীপ্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথায় থাকছে সেই প্রসঙ্গ। টানা বৃষ্টির ফলে রাজধানী ঢাকা যেন জলমগ্ন নগরীতে পরিণত হয়েছে। এই বৃষ্টির দুর্ভোগ শুধু যান চলাচলই নয়, পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়েছে সাধারণ মানুষের জীবিকায়ও আঘাত এনেছে। এই বৃষ্টির ফলে রাজধানীর অনেক বাণিজ্যিক এলাকায় দেখা গেছে অনেক দোকানিরা দোকান খুলতে পারেনি, ফলে সম্মুখীন হয়েছেন ব্যবসায়িক ক্ষতির। বেচাকেনা তো হচ্ছে না, লোকজন আসতে পারতেছে না, বেচাকেনা কীভাবে হবে? আমরা মূলত খাওয়ার দোকান থেকে হয়তো বা খুলে রাখছি, যত কষ্ট খুলে রাখছি, কিন্তু বেচাকেনা হচ্ছে না। বৃষ্টির কারণে জলবদ্ধতা বেশি হয়, অল্প কিছুক্ষণে বৃষ্টির মধ্যে প্রবেশ করে ফেলা দোকানে। ওই হিসাবে আমাদের বেচাকেনা বলতে গেলে নাই, সকালে খুলছি, এখনও কোনো বিসমিল্লা পাট্টার খবর নেই। যে মানুষ আসতেছে না, আমরা ব্যস্ত পারতাছি না, এখনো বিসমিল্লাহ হয় নাই। এমন মানুষই নাই যে বৈশা যেন কথা কমু, দুইটা গল্প করুন, ওই লোকও নাই। কোনো কাস্টমারই বের হচ্ছে না এই বৃষ্টির জন্য। তা আমাদের অবস্থা অনেক শোচনীয়। আমরা দেখা যাচ্ছে আমাদের দোকান খুললে বিদ্যুৎ বিলে খরচ আছে, এসি ফ্রিজ চার্জ আছে, তারপর আমাদের স্টাফদের খরচ আছে, ঠিক আছে। প্রতিদিন দেখা যাচ্ছে মানে 7 থেকে 8 হাজার টাকা খরচ দোকান খুললে, ঠিক আছে, কিন্তু ওই পরিমাণ তো বেচা কিনা হচ্ছে না ওই পরিমাণ। তো পানিবন্দির মতো, কারণ ওই যে সামনে লামতারি না, কাস্টমার কেমনে থাকবো কারো, কারণ ওই যে কাপড় ভিজিয়ে মানুষ একটা গাড়ি গেলে সব কাপড়ই ভিজায় এলায়। গতরাতে টানা বৃষ্টির পর কুমিল্লা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে পানি প্রবেশ করে, ব্যাহত হয় সেবা কার্যক্রম।
এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি কুমিল্লা জেনারেল হাসপাতাল, তবে আসলে দেখে বোঝার উপায় নেই যে এটি আসলে সদর হাসপাতাল না আসলে কোনো বন্যা কবলিত এলাকা। অ্যাম্বুলেন্সে করে একজন রোগী নিয়ে আসা হয়েছে, যিনি আসলে জলাবদ্ধতার কারণে অ্যাম্বুলেন্সটি থেমে গিয়েছে। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি কোথা থেকে আসছিলেন, কি রোগী নিয়ে আসছিলেন? আমি ভাঙা রোগী নিয়ে আসছিলাম। এখন সদর কুচাতুলে গেছি, কুচাতুলে রাখে নাই, এখন এই সদরে আসলাম। এখন পানির জন্য নামানো যাচ্ছে না আর কি রোগীকে। কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করব এবং দেখব এখানকার চিত্র। এই পানির মধ্যেই কিন্তু আপনারা দেখছেন যে রোগী আসছে এবং তাদেরকে চিকিৎসা দিচ্ছে। পানি উঠছে তো সকাল 9টা 10টার দিক থেকে পানি উঠছে। আমরা আমাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি পানির মধ্যেও। পানির ভিতরে আছি, আজ সকালে 6টা বাজে পানি উঠছে, আমরা বাথরুমে যাইতেছি না, ময়লা সব আই উঠতেছে। এখান থেকে অনেক রোগী চলেও যাইতেছে, রিস্কে দিয়ে নিয়ে যেতেছে, কারেন্ট নাই, এরপরে দেখা গেছে আমরাও চলে যাইতেছি। জলাবদ্ধতার যেই কারণ কুমিল্লা সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশনের যে খালগুলো আসলে দখল এবং ভরাট হয়ে গেছে, সেগুলো পুনরুদ্ধার এবং সংস্কারের মাধ্যমে এই জলাবদ্ধতা নিরসন করবে, এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন তারা। এই ছিল কুমিল্লার জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। শাকিল মোল্লা, দীপ্ত টিভি, কুমিল্লা। এদিকে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা যেন বিঘ্নিত না হয় সেজন্য সরকার সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, বন্যা কবলিত দেশের 11 জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে। আরও জানিয়েছেন, প্রতিটি জেলার সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি তদারকির জন্য একজন করে জ্যেষ্ঠ চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি হবে না বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শও দিয়েছেন। যারা একেবারে ডিস্ট্রেস হোমলেস হয়ে গেছে তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতেছি, একটা। সেকেন্ডলি, দেয়ার ইজ এ ভেরি হাই চান্স অফ কলেরা, সেটার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট দেওয়া হচ্ছে জনগণকে, আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে, আমাদের ইউনুদের মাধ্যমে, অন্যান্য কর্মীদের মাধ্যমে সচেতন করা হচ্ছে, যাতে করে কোনো নদী বা পানি বা খালের পানি যেন তারা পান না করে। যেসব টিউবওয়েলের পানি ঘোলা দেখা যাবে ওগুলি যাতে পান না করে, ওয়াটার পিউরিফায়ার দেওয়া, পর্যাপ্ত পরিমাণে ট্যাবলেট দেওয়া হচ্ছে, পিউরিফাইড ট্যাবলেট, যাতে করে পানির কারণে পানিবাহিত কোনো ব্যাকটেরিয়াতে যাতে কলেরা না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ, তাই যতক্ষণ জনগণের সমর্থন থাকবে বিএনপি কোনো বাধাই মানবে না। সোমবার বরিশাল সফরকালে গৌর নদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথাই বলেছেন। আগামী 1 বছরের মধ্যে 41 লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বরিশালে তারেক রহমান। বৃষ্টি উপেক্ষা করে পথে পথে জনতার উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত হন তিনি। প্রথমেই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত শরিকল খালপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন তিনি। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে 2,500 গাছের চারা রোপণ করে দোয়া মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। বক্তব্যে প্রকৃতি রক্ষা, বিশেষ করে প্লাস্টিকের ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানান। দেশটা যেহেতু আমাদের সকলের, এই দেশটার তো আমাদেরকে যত্ন করতে হবে। এই যে দেখেন খালটা, এই আমার সামনে ওইখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে, তারপরে এখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে। এই যে বর্ষার সময় এখন আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে যাচ্ছে, হচ্ছে না? সেটি শহরেই হোক, গ্রামেই হোক, বিভিন্ন খাল বিল এগুলো বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারছে না ঠিকভাবে। এইটা দেখি না আমরা, এই সমস্যা হয় না? তো এখন এই যে সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। সমগ্র দেশের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। পরে গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, আগামী 5 বছরে দেশের সকল পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সরকার কাজ করছে। সবাইকে নিয়ে একসঙ্গে দেশ গড়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের
সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধ রোধে ব্যবহৃত অ্যান্টি ড্রোন মাল্টি ব্যারেল সিস্টেম কার্যক্রমও প্রত্যক্ষ করেন। এক পর্যায়ে তিনি সেনা সদস্যদের সঙ্গে মাটিতে বসে কিছু সময় কাটান। তিনি তাদের প্রশিক্ষণ, দায়িত্ব, মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন। মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রের পরিবেশে তাৎক্ষণিকভাবে প্রস্তুতকৃত খাবারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হলেও তা মূলত আমদানি নির্ভর। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, দেশের মোট আমদানির 25% আসে চীন থেকে। বিপরীতে দেশটিতে রফতানি হয় মাত্র 1.22%। বিশাল এই ঘাটতি মেটাতে কূটনৈতিক উদ্যোগের পরামর্শ বিশেষজ্ঞদের। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল, চার্জার কিংবা এরকম অসংখ্য চীনা পণ্য আমরা ব্যবহার করি, যার সঠিক হিসেব হয়তো আমরা করিনি। কিন্তু সেই চীনের বাজারে বাংলাদেশের পণ্য কতটা জায়গা করে নিতে পেরেছে, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বাংলাদেশ এবং চীনের বিশাল বাণিজ্য ঘাটতির গল্পে। দেশের বাজার ঘুরলে বোঝা যায় চীনা পণ্যের দাপট কতটা। আমদানির 25% আসে চীন থেকে, আর রপ্তানির মাত্র 1.2% যায় চীনে। তৈরি পোশাক ছাড়াও সম্ভাবনাময় অনেক পণ্য থাকলেও বাংলাদেশ এ পর্যন্ত কোনো অর্থ বছরেই $1 বিলিয়ন অর্থাৎ $100 কোটি পণ্য চীনে রপ্তানি করতে পারেনি। অথচ বাংলাদেশকে 99% পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে চীন। এ সুযোগও বাংলাদেশ নিতে পারেনি। চীনের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা বলছেন রপ্তানিকারকরা। ফার্মাসিউটিক্যাল মেডিসিন যদি পাঠাতে চান, তাহলে ওদের ঔষধ প্রশাসন অধিদপ্তর, তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। আবার যদি আপনি খাদ্যপণ্য পাঠাতে চান, তাহলে খাদ্য হিসেবে এই পণ্যের যথাযথতা আছে কিনা সেটা তাদের ওই রেগুলেটরি ডিপার্টমেন্টের অনুমোদন লাগবে। এটা হলো আপনার প্রবেশ অধিকার। তারপরে তার মূল্য সুবিধা আছে, তারপরে তার টেরিফ, নন টেরিফ ইস্যু আছে। চাইনিজ বিনিয়োগকারীকে বাংলাদেশে নিয়ে এসে যে সমস্ত পণ্য এখানে তাদের উৎপাদন করে চায়না বাজারের চেয়ে কম দামে এখানে উৎপাদন করা সম্ভব, সেটাকে ঘিরে আপনি আরও 5 বিলিয়ন আপনি এখানে উৎপাদন করে সারা বিশ্বে এখান থেকে রপ্তানি হতে পারে। এই বাজারে চোখ রাখলে দেখা যায় মানুষের দৈনন্দিন ব্যবহারের অধিকাংশ পণ্যের উৎসই চীন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সম্পর্ক কি কেবল একমুখী হয়ে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, আমদানির পাশাপাশি রপ্তানি বাড়াতে না পারলে বাণিজ্যে ভারসাম্য ফেরানো কঠিন হয়ে যাবে। বাণিজ্য ঘাটতি কমাতে পণ্যের মান উন্নয়ন, সরকারের নীতি নির্ধারণ এবং ব্যবসায়িক কূটনীতি জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। বায়ারদেরকে আমাদের এখানে ইনভাইট করতে হবে। আমরা যেরকম আসলে তাদের ইনভেস্টরদেরকে ইনভাইট করি, বরং আমরা যদি বায়ারদেরকে সরকারি পর্যায়ে ইনভাইট করি, আমাদের পণ্যগুলোকে দেখাই, তাহলে সেক্ষেত্রে তারা জানতে পারবেন। কালচারাল ল্যাঙ্গুইস্টিক যে ব্যারিয়ারগুলো আছে, তো সেগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের যে কালচারাল যে টাই বন্ডেজ, এগুলোকে আরও প্রমোট করতে হবে। আমাদের যে মিশন আছে চায়নাতে, তো তাদেরকে আসলে আমাদের পণ্যের পরিচিত করানোর জন্য কাজ করতে হবে। আর বিজনেস টু বিজনেস মিটিংটা আরও বেশি বাড়াতে হবে। সেটার জন্য আসলে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এদের কাজ করতে হবে। বৈশ্বিক বাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের বৈচিত্র্য ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোরও পরামর্শ তাদের। বাংলাদেশের অর্থনীতিতে চীন বড় আমদানির অংশীদার, একই সাথে বড় বাণিজ্য ঘাটতিরও উৎস। তাই বিশ্লেষকরা বলছেন, প্রশ্ন শুধু বাংলাদেশ চীন থেকে কি কিনছে সেটি নয়, বরং চীন বাংলাদেশ থেকে কি কিনছে সে বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। আর সেটি নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশে চীনের সাথে বাণিজ্য সম্পর্ক কতটা ভারসাম্যপূর্ণ হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রাম নগরে দিনে দুপুরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও 35 লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে নগরের বাকুলিয়া এক্সেস সড়কে অবস্থিত digital.net DDN কার্যালয়ে এমন ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবেই অফিসে প্রবেশ করে। তারা বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় এবং কম্পিউটার, নেটওয়ার্ক সরঞ্জাম ও আসবাবপত্র সহ মূল্যবান যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ, মাত্র 2 দিন আগে হোয়াটসঅ্যাপে কল দিয়ে ডেভিড ইমন নামে পরিচয় দেওয়া একজন লোক এককালীন 2 কোটি ও মাসিক ভিত্তিতে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন।
এজন্য 2 দিনের সময় বেঁধে দেওয়া হয়, কিন্তু চাঁদা না দেয়ায় হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই ডিডিএন কার্যালয় পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেখানে অফিস ডিডিএন অফিস ভাঙচুর হয়েছে। আমরা সেখানে অনেকগুলো ল্যাপটপ, পিসি, ফিঙ্গারপ্রিন্ট এসব ভাঙা অংশ আমরা পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আমরা সিসি ফুটেজগুলি পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করছি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য। ঘটনাস্থল আমরা চেষ্টা করছি, আমরা এখনও কাজ করছি, আমাদের 2-3টা টিম কাজ করছে এই বিষয়ে। এক সময় শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী ও বইপ্রেমীদের পদচারণায় মুখর থাকত দিনাজপুর জেলা ও দায়রা জজ কোর্টের সামনের সড়কের পুরাতন বইয়ের বাজার। কম দামে প্রয়োজনীয় বই সংগ্রহের জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাতেন এই দোকানগুলোতে, কিন্তু সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন পাল্টে গেছে। দিনাজপুর শহরের জেলা ও দায়রা জজ আদালতের ঠিক সামনের সড়কেই এভাবেই ভ্যানের উপর সারি সারি বই নিয়ে পুরাতন বই বিক্রি করছেন বই ব্যবসায়ীরা। এখানে ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স থেকে শুরু করে বিভিন্ন পাঠ্যপুস্তকের বই, ইতিহাস, সমৃদ্ধি, উপন্যাস, সাহিত্য, বিভিন্ন লেখকের বই এই পুরাতন বই বিক্রেতারা বিক্রি করে থাকেন। তবে এই বই একসময় প্রচুর বিক্রি হতো, বিভিন্ন শিক্ষার্থী এবং বই প্রেমিকেরাও এসে তাদের পছন্দের বই কিনে নিয়ে যেতেন। কিন্তু এখন সেই চিত্রটি উল্টো হয়ে দাঁড়িয়েছেন। এখন আর আগের মতো পুরাতন বইয়ের দোকানগুলোতে বিভিন্ন শিক্ষার্থী সহ বইপ্রেমী বা বইপ্রেমীরাও কিন্তু আর আগের মতো আসেন না, ফলে তাদের বই তেমনও বিক্রি হয় না। এই পুরাতন বই ব্যবসায়ীরা বলছেন পরিবার পরিজন নিয়ে চলাটা অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বলছে এই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় কেউ চলে যাচ্ছে, কেউ আবার এই ব্যবসা ধরে রাখতেও পারছেন না। পরিবার পরিজন নিয়ে অনেকেই কষ্টের মধ্যে এই ব্যবসাটি ধরে রাখছেন। এখন মোবাইলের যুগ আসিয়া এই আমাদের এই ব্যবসায় গল্প, উপন্যাস বা আদার্স সাইডের যে বইগুলো, এগুলোর কাস্টমার অনেক কমে গেছে। বইয়ের ব্যবসায়ীরা আগে থেকে এক তুলনামূলক এখন অবস্থা খারাপ, কারণ হচ্ছে প্রতি বছরই এক এক সরকার আসে, এক একটা সময় এক একটা সিলেবাস দ্রুত চেঞ্জ হয়ে যায়, বিধায় আমাদের বেচা বিক্রি কম। যে সরকার চেঞ্জ হচ্ছে, আবার সরকার মনে করেন প্রতি বছর কিছু না কিছু বইয়ে ইনক্লুড করতেছে, যার কারণে মনে করেন পুরাতন বইয়ের উপরে চাহিদাটা কমে যাচ্ছে। অভিভাবকরা বলছেন এক সময়ের এই পুরাতন বইয়ের দোকানগুলোতে তাদের পছন্দের বই নিয়ে তারা পড়াশোনা করত। ঘন ঘন সিলেবাস পরিবর্তন এবং বই পড়ার আগ্রহ অনেকটা কমে যাওয়ার কারণেই শিক্ষার্থী সহ অভিভাবকরাও অনেকেও বই কিনতে আসেন না। স্কুল জীবনে এখান থেকে বই নিয়ে যেতাম, নিয়ে যেয়ে লেখাপড়া চর্চা করে জ্ঞান আহরণ করতাম। কিন্তু এখন আমার নিজের বাসায় বইয়ের লাইব্রেরি থাকলেও কেউ এসে বইটা পর্যন্ত তারা দেখে না। পুরাতন বই বাবা মারা বলতো যে ওখানে পাওয়া যায়, নিয়ে যায় ওখান থেকে আমরা তখন পাওয়া যায়। এখন হয়ে গেছে কি টেকনিক্যাল যুগ এসে গেছে, কম্পিউটার যুগ এসে গেছে, এখন এগুলো বই না নিয়ে বলছে নতুন নিব। অনলাইন বা ফেসবুক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বই ক্রয় করে পড়ছেন বলেও শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এদিকে দিনাজপুরের সরকারি গ্রন্থাগারিকের কর্মকর্তারা বলছেন বই পড়তে হবে, বই পড়ার বিকল্প নেই। অনলাইন বা অফলাইনে বই পড়ার সেই জ্ঞানের যে আহরণ সেটি কিন্তু পরিপূর্ণতা হয় না। বইয়ের সাথে মানুষের যে একটা ভালোবাসার সম্পর্ক সেটি কিছুটা আলাদা হয়ে গেছে। সকলের সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে সমাজে বই পাঠের যে অভ্যাস সেটি বিস্তার করা সম্ভব। এক সময় এই বইয়ের পরে অনেকেই সমৃদ্ধ হয়েছেন, জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে এমনটাই প্রত্যাশা করছেন দিনাজপুরবাসী। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ হরমুজ প্রণালীর অভিভাবক হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এটি রক্ষার বিনিময়ে দেশটিকে পারিশ্রমিক প্রদান করতে হবে বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। সোমবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে এই দাবি করেছেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন, কুয়েত, কাতার, ওমান এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান। পাশাপাশি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। ইরান যুদ্ধের সময়
হরমুজের কারণে বেশ বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র, তাই এবার হরমুজের বিকল্প পথ খুঁজছে ওয়াশিংটন ও মিত্ররা। আলোচনায় উঠে এসেছে 7 দশক পুরনো কিরকুক বানিয়াস পাইপলাইন, যেটি চালু করা গেলে হরমুজ এড়িয়ে সরাসরি ভূমধ্যসাগরে পৌঁছে যাবে ইরাকের তেল। বিশ্বে জ্বালানি পরিবহনে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে একক আধিপত্য চায় ইরান। সরু এই প্রণালী বন্ধ করে দিয়েই শত্রুদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছিল দেশটি। দর কষাকষিতে বেশ খানিকটা এগিয়েও ছিল তেহরান। তাই ট্রাম্পের ভাবনা, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। বিশ্ববাজারে ইরাকের তেল বিক্রি সহজ করতে 7 দশকের পুরনো অচল এক পাইপলাইনকে সচল করার উদ্যোগ নিয়েছেন তিনি। প্রায় 500 কিলোমিটার দীর্ঘ কিরকুক বানিয়াস পাইপলাইনটি নির্মিত হয় 1952 সালে। ইরাকের কিরকুক তেলক্ষেত্র থেকে শুরু করে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের শহর বানিয়াস পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইন। প্রতিদিন প্রায় 3 লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা রয়েছে এই পাইপলাইনের। 1956 সালে আরব ইসরায়েল যুদ্ধ, 80-র দশকে ইরান ইরাক যুদ্ধ এবং 2003 সালে যুক্তরাষ্ট্রের ইরাক অভিযান, প্রতিটি বড় সংঘাতই পাইপলাইনটিকে ক্ষতিগ্রস্ত করেছে। শেষ পর্যন্ত এটি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে। 2 দশকের বেশি সময় ধরে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই অবকাঠামোই এখন নতুন করে গুরুত্ব পাচ্ছে। আলোচনার টেবিলে উঠছে আগামী সপ্তাহেই। যুক্তরাষ্ট্র সফরে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করবেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি। বৈঠকে পাইপলাইনের পাশাপাশি পাম্পিং স্টেশন, বিদ্যুৎ সংযোগ এবং সংরক্ষণাগার পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। মার্কিন কোম্পানি শেভরন এবং ক্যাপিটাল টিআই এই সংস্কার প্রকল্পে অংশ নিতে পারে। পুরো প্রকল্প শেষ হতে সময় লাগতে পারে 2 থেকে 3 বছর। বিশ্লেষকদের মতে এই পাইপলাইন সচল হলে ইরাকের তেল রপ্তানি আর পুরোপুরি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল থাকবে না। এই লাইন সচল হলে বিশ্ববাজারে ইরাকের তেল বিক্রির সুযোগ বাড়বে। হরমুজ দিয়ে দিনে যেখানে ইরাক মাত্র 2 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করতে পারে, সেখানে কিরকুক পাইপলাইন চালু হলে 7 মিলিয়ন ব্যারেলের বেশি তেল বিক্রি সম্ভব। দীর্ঘদিনের পরিত্যক্ত এই অবকাঠামো আবার সচল হলে বদলে যেতে পারে ওয়েস্ট এশিয়ার জ্বালানি পরিবহনের চিত্র। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের 2 দেশ ফ্রান্স ও স্পেন। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বুধবার রাত 1টায়। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্সে রয়েছে শক্তিশালী আক্রমণ ভাগ, অন্যদিকে তরুণ প্রতিভায় ভরপুর স্পেন খেলছে দারুণ ছন্দময় ফুটবল। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে 15 জুলাই রাত 1টায়। মেসির আর্জেন্টিনা নাকি বেলিংহামের ইংল্যান্ড, কে যাবে বিশ্বকাপের ফাইনালে, সেই অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ শুধু মাঠের বিষয় নয়, এর সঙ্গে দেশ দুটির মানুষের আবেগও জড়িত। 1982 সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে তাদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। ঠিক এর পরপরই 1986 সালের বিশ্বকাপে আকাশী নীলদের বিপক্ষে ইংলিশদের পরাজয় ঘটে। সেই ম্যাচে রয়েছে ফুটবল কিংবদন্তি মারাডোনার বহুল আলোচিত 2টি গোল। ইংল্যান্ড ও আর্জেন্টিনা ফুটবল ম্যাচ কি শুধু পরের রাউন্ডে যাওয়ার লড়াই? ইতিহাস কিন্তু তা বলে না। বিশ্বমঞ্চে এই 2 দলের মুখোমুখি হওয়া মানেই অন্য কিছু। 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের পিটার শিলটনকে ফাঁকি দিয়ে ডিয়েগো ম্যারাডোনা সেই বিতর্কিত হাত দিয়ে গোল, যাকে তিনি বলেছেন হ্যান্ড অফ গড। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে রয়েছে যুদ্ধের স্মৃতি। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে 2 দেশের মধ্যে হয় এই যুদ্ধ। দ্বীপপুঞ্জটির অবস্থান আর্জেন্টিনার পূর্ব উপকূলে। 74 দিনের যুদ্ধে আর্জেন্টিনা 649 ও 255 ব্রিটিশ সেনা নিহত হয়। যুদ্ধে পরাজয়ের ক্ষত আজও আর্জেন্টিনার জাতীয় স্মৃতির অংশ। অনেকের কাছে ইংল্যান্ডের বিপক্ষে ফুটবল ম্যাচ সেই পরাজয়ের প্রতীকী জবাব দেওয়ার মঞ্চ। ফকল্যান্ড যুদ্ধে 4 বছর পর 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় 2 দল। সেই ম্যাচেই জন্ম নেয় ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনা, ডিয়েগো ম্যারাডোনা হ্যান্ড অফ গড গোল।
দুই দেশের বৈরিতা অবশ্য যুদ্ধ দিয়েই শুরু হয়নি। 1966 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্তোনিও রাতিনকে বিতর্কিতভাবে লাল কার্ড দেখালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচ শেষে ইংল্যান্ডের কোচ আলফ রামসে নিজের খেলোয়াড়দের আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে জার্সি বদল করতে নিষেধ করেন। তাদেরকে পশু বলে মন্তব্য করেন তিনি। এই মন্তব্যকে বর্ণবাদী হিসেবে আখ্যায়িত করে আর্জেন্টিনা। তখন থেকে দুদেশের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। চলতি বিশ্বমঞ্চের লড়াইয়ে বাড়তি আবেগের কারণ লিওনেল মেসি। দীর্ঘ ক্যারিয়ারে এখনও ইংল্যান্ডের বিপক্ষে খেলেননি তিনি, তাই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চান আর্জেন্টিনার সমর্থকরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দর্শকের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। চলতি বন্যায় 7 জেলায় অন্তত 54 জনের মৃত্যু। চট্টগ্রাম ও কক্সবাজারে কমতে শুরু করেছে বন্যার পানি। ঢাকায় জলাবদ্ধতায় লোকসানে দোকানিরা। প্রতিদিন দেখা যাচ্ছে 7 থেকে 8 হাজার টাকা খরচ দোকান খুললে, ঠিক আছে, কিন্তু ওই পরিমাণ তো বেচা কিনা হচ্ছে না। ওই পরিমাণ কোনো কাস্টমারই বের হচ্ছে না এই বৃষ্টির জন্য। তা আমাদের অবস্থা অনেক শোচনীয়। বরিশালের বাবুগঞ্জে দুর্গম জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী দেখলেন এন্টি ড্রোন ব্যবস্থাপনা। পরিবেশ ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিপুল ঘাটতির বোঝা নিয়েই চলছে চীনের সঙ্গে বাণিজ্য। শুল্কমুক্ত সুবিধা নিয়ে জটিলতার কথা বলছেন ব্যবসায়ীরা। কূটনীতি জোরদারের পরামর্শ। মেডিসিন যদি পাঠাতে চান তাহলে ওদের ঔষধ প্রশাসন অধিদপ্তর, তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। দিনে দুপুরে বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা। এককালীন 2 কোটি ও মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি। অফিস ভাঙচুর ও 35 লাখ টাকা লুট। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেখানে অফিস, ডিডিএন অফিস ভাঙচুর হয়েছে। আমরা চেষ্টা করছি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য। যুক্তরাষ্ট্রের হামলার জেরে ফের বন্ধ হরমুজ প্রণালী। তেল পরিবহনে বিকল্প পথ খুঁজছেন ট্রাম্প। আলোচনায় 1952 সালের তৈরি একটি পাইপলাইন। হরমুজ দিয়ে দিনে যেখানে ইরাক মাত্র 2 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করতে পারে, সেখানে কিরকুক পাইপলাইন চালু হলে 7 মিলিয়ন ব্যারেলের বেশি তেল বিক্রি সম্ভব। বিশ্বকাপে এবার শেষ 4-এর লড়াই শুরুর অপেক্ষা। 3 ইউরোপীয়র সঙ্গে রয়েছে এক লাতিন দেশ। প্রথম সেমিতে কাল ফ্রান্সের মুখোমুখি স্পেন। দর্শক, এই ছিল এখনকার মতো রাতের সংবাদের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।